দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর তার একটা বিবৃতিতে বলেছে যে ৬২৬ জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল এবং এই ৬২৬ জনকে তারা ছেড়ে দিয়েছে। এই ৬২৬ জন তারা নিজ নিজ দায়িত্বে চলে গিয়েছেন এবং তারা বলেছেন যে যখন আসলে সরকারের পতন হয় তখন এদের উপরে মূলত জনগণের একটা ক্ষোভ ছিল এবং জনগণ পেলে হয়তো এদেরকে মেরে ফেলতো বা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্মুখীন হতো। কাজে এতে বোঝা যায় যে শেখ হাসিনার শাসনামলে কিন্তু এই রাজনীতিবিদদের চাইতে সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কিন্তু আসলে এই পুলিশদের প্রতি, কারণ এই ৬২৬ জনের মধ্যে ৫১৫ জনই পুলিশ। প্রাণ রক্ষার্থে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৬২৬ জন ব্যক্তি সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, এরকমই তথ্য জানিয়েছে সেনাপ্রধান। আসলেও কি প্রাণ রক্ষার্থে এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে নাকি গোপনে এদেরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করবে সেনা সদস্যরা? প্রিয় দর্শক, এমনই প্রশ্ন অনেকেই উঠে আসতেছে। অবশেষে এই কথাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কাজী হেমায়েতুদ্দিন ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন এই ৬২৬ জন কে এবং তাদেরকে কি আসলে সেনা ক্যাম্পে রাখা হয়েছে নাকি বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। চলুন আমরা তার আলোচনা শুনি। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর তার একটা বিবৃতিতে বলেছে যে ৬২৬ জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল এবং এই ৬২৬ জনকে তারা ছেড়ে দিয়েছে। এই ৬২৬ জন তারা নিজ নিজ দায়িত্বে চলে গিয়েছেন এবং তারা বলেছেন যে যখন আসলে সরকারের পতন হয় তখন এদের উপরে মূলত জনগণের একটা ক্ষোভ ছিল এবং জনগণ পেলে হয়তো এদেরকে মেরে ফেলতো বা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্মুখীন হতো। তো এই কারণেই মূলত সেনাবাহিনী মানবিকভাবে ওদেরকে আশ্রয় দিয়েছে, ৬২৬ জনকে আশ্রয় দিয়েছে, সাধুবাদ জানায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ৬২৬ জনের মধ্যে ২৪ জন মাত্র রাজনীতিবিদ। আমরা ধারণা করি যে শেখ হাসিনা শাসনামলে সবচেয়ে বেশি ক্ষোভ মনে হয় রাজনীতিবিদদের উপরে। আমাদের মনে হয়, আমরা যদি এমপিদেরকে ধরে নেই, মহিলা এমপি সহ ৩৫০ জন এমপি, বিএনপির আর জামাতের তো কেউ এমপি নাই, তাহলে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ মহিলা সহ মোট আপনার ৩৫০ জন এমপি, যদি ৫০ জন মহিলা এমপি বাদও দেয় যে মহিলাদের উপর খুব কম, তারপর তো ৩০০ জন থাকে, তাই না? তো এই ৩০০ জনের মধ্যে মাত্র ২৪ জন রাজনীতিবিদ আশ্রয় নিয়েছেন, যেটা খুবই অবাক করেছে আমাকে। তাহলে এই ৬২৬ জনের মধ্যে মাত্র ২৪ জন রাজনীতিবিদ, তাদের মধ্যে অনেকের নামই শোনা যায়, যেমন আমির হোসেন আমুর নাম শোনা যায়, তোফেল আহমেদের নাম শোনা যায়, তারপরে আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমও নাকি আশ্রয় নিয়েছেন জানতে পারি, মির্জা আজম আশ্রয় নিয়েছেন, সাবর হোসেন চৌধুরীর নাম শোনা যায়, তিনিও সেনানিবাস আশ্রয় নিয়েছিলেন, উত্তরার এমপি হাবিব হাসান তিনিও আশ্রয় নিয়েছেন এবং শেখ পরিবারের অনেকে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে আপনার যুব দলের যে সভাপতি শেখ পরশ, তার ছেলে শেখ নাইম, তারপরে গোপালগঞ্জের এমপি শেখ সেলিম, শেখ হাসিনার ফুয়াতো ভাই শেখ সেলিম, শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম, এরা মোটামুটি আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এর ভিতরে আরো অনেকে আছে, তবে সব খবরই কিন্তু জানা যায়নি ঠিক কে কে এই মুহূর্তে আছেন, তবে যে কজন নাম আসলে জানতে পারা যায় আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে যে ৬২৬ জনের মধ্যে কিন্তু ৫১৫ জনই হচ্ছে পুলিশ। আপনি দেখেন, ৬২৬ জনের মধ্যে ৫১৫ জন পুলিশ। মানে আপনি দেখেন যে মানুষ পুলিশের প্রতি কিরকম খেপা, এবং পুলিশেরও কিন্তু জানে যে আমাদেরকে পেলে কিন্তু সাইজ করবে। তো এই কারণেই ৫১৫ জন পুলিশ আশ্রয় নিয়েছে এবং শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছেও কিন্তু এই পুলিশ। তো এই ৫১৫ জন পুলিশের মধ্যে ২৮ জন হচ্ছেন পুলিশের একদম উচ্চ লেভেলের অফিসার, বিশেষ করে আইজিপি, তারপরে ডিআইজি, এইরকম ৫১৫ জন পুলিশের ভিতরে ২৮ জন হচ্ছে পুলিশের সিনিয়র কর্মকর্তা। আর বাকি যেই ৪৮৭ জন, এই ৪৮৭ জন হচ্ছে তারা আপনার যে কেউ কিন্তু নর্মাল পুলিশ না, মানে পুলিশ কনস্টেবল ধরনের না। এই যে ৪৮৭ জন আছে তারা কিন্তু পুলিশ কনস্টেবল না, তারা কেউ পুলিশ ইন্সপেক্টর, কেউ ওসি, কেউ এসপি, কেউ কমিশনার, এইরকম করে এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এবং এর ভিতরে আমরা শুনতে পারি যে সাবেক যে পুলিশের আইজিপি চৌধুরী মামুন আছেন, এই চৌধুরী মামুন এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তারাও কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং সাবেক ডিবি প্রধান হারুন, এই ডিবি প্রধান হারুন আশ্রয় নিয়েছেন। তবে সবাই বলতেছে যে আসলে তারা বিপ্লবকে কেউ কোথাও দেখেননি। এখন এই বিপ্লব কুমার সরকার ঠিক কোথায় পালিয়েছে তা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে বিপ্লব কুমার বাংলাদেশেই আছেন, তিনি হয়তো তার মতো করে কোথাও নিরাপদে লুকিয়ে আছেন, কিন্তু তাকে সেনানিবাসে দেখা যায়নি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি কিন্তু খুবই গুরুতর আহত। এবং গুরুতর আহত এই কারণে যে তিনি যখন সেনানিবাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন, তখন সেখানে উত্তেজিত জনতা তাকে মাঝপথে ধরে ফেলে এবং ধরে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে পিটায়, এবং পরে সেনাবাহিনী তাকে আশ্রয় দেয় এবং তার চিকিৎসা সেখানে চলতেছে সিএমএইচে। এবং ডিবি প্রধান হারুন, তাকেও কিন্তু আসাদুজ্জামান খান কামালের মতোই জনগণ পিটি গুরুতর আহত করে, এবং তারপর তিনি ওই সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
এই হচ্ছে অবস্থা। এবং আমরা জানতে পারলাম যে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনিও নাকি একদিন ছিলেন এবং একদিন পরে এই মান্নান সাহেব বাড়ি চলে গিয়েছে। আপনারা জানেন যে এম এ মান্নান কিন্তু একজন মানে তার ইমেজটা একটু ভালো, জন্য তিনি চিন্তা করেছেন যে আসলে তাকে কেউ কিছু করবে না, এই জন্য তিনি বাড়ি চলে গিয়েছেন। আরো শুনেছি যে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনিও সেনানিবাসে ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হানিফ তিনিও এই ক্যান্টনমেন্টে আছেন, তবে হাসান মাহমুদ কোথায় এটা আমরা জানতে পারিনি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে 5 জন বিচারপতিও কিন্তু আশ্রয় নিয়েছেন। 5 জন বিচারপতি তারাও পাবলিকের গণপিটুনির ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে একজনের কথা বলতে পারি, তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, এবং শেখ হাসিনার আমলে শিক্ষার্থী তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, তার চেয়ারম্যান খন্দকার দিলুরুজ্জামান। আবার অনেকে বলেন যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয়েছেন, আবার অনেকে বলেন শপথবদ্ধ বিচারপতি এনায়েতুর রহিম, এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। তো এদের সবাইকেই কিন্তু এই সেনা প্রধান বলেছেন যে আপনারা চলে যান, আপনাদের এখানে থাকা লাগবে না, কারণ তিনি চিন্তা করেছেন যে এরা সবাই কিন্তু আসামি, বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত। এখন এরা গণপিটুনির ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন, ঠিক আছে, কিন্তু এদেরকে যদি কন্টিনিউ আমরা জায়গা দেই তাহলে হয়তো বা একটা শোভন দেখেন, এটা ভালো দেখা যায় না। এই কারণেই সেনাবাহিনীর প্রধান আসলে ক্যান্টনমেন্ট থেকে এদেরকে বের করে দিয়েছেন এবং তারা নিজের মতো বের হয়ে গেছে। তো তাদেরকে যদি পুলিশের হাতে দিত এটা ভালো হতো। কিন্তু এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ওবায়দুল কাদের কোথায়? দেখেন, ও গত কয়েকদিন আগে ওবায়দুল কাদের সহ 25 জনকে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের সহ 25 জন, এবং অনেকের মতে যে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে তারা। এবং আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্টে যে জিওসি আছে, এই জিওসি কিন্তু শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি ছিলেন। তো সেদিক দিয়ে কিন্তু ওবায়দুল কাদের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল ওদের। তো এই কারণেই মনে করা হয় যে ওবায়দুল কাদের সহ যেই 25 জনকে যশোর ক্যান্টনমেন্টে জিওসি আশ্রয় দিয়েছিলেন, আসলে সুযোগ বুঝে তিনি ও যশোর ক্যান্টনমেন্টের জিওসি তাদেরকে সীমান্ত পার করে দিয়েছেন। আবার আরেকটি পক্ষ থেকে শোনা যায় যে ওবায়দুল কাদের আসলে আগেই দেশে চলে গিয়েছেন, তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনার 5ই আগস্ট। তো এর আগে 3রা আগস্ট পর্যন্ত কিন্তু ওবায়দুল কাদেরই সকল ব্রিফিং করতেন, আওয়ামী লীগের ব্রিফিং গুলা, এবং সেখানে তিনি প্রচুর হুমকি দামকিও দিতেন, যেটা করব সেটা করব। কিন্তু তারপরে 4ঠা আগস্ট মানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগের দিন 4ঠা আগস্ট কিন্তু সেই দিন আমরা ওবায়দুল কাদেরকে দেখিনি। ওবায়দুল কাদেরের বদলে আমরা সেদিন জাহাঙ্গীর কবির নানককে দেখেছি ব্রিফিং করতে। তো আমরা ধারণা করি যে আসলে ওবায়দুল কাদের 4 তারিখ রাতে অথবা 5 তারিখ ভোরে তিনি হয়তো পালিয়ে গিয়েছেন। তিনি আসলে বুঝতে পেরেছিলেন। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দুটো ছবি দেখেছেন, একটা হচ্ছে যে ওবায়দুল কাদের একটা বিমানে বসে রয়েছে, আর একটা হচ্ছে তাপস পালিয়ে যাচ্ছে। তো এই দুইটা ছবি যদি আমরা দেখি, যদি এটা গুজব না হয়ে সত্য হয়, তাহলে ধারণা করা হয় যে ওবায়দুল কাদের হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে হাসিনা টিকবে না, এই কারণেই তিনি সিঙ্গাপুরে আগে ভাগে চলে গিয়েছেন। এবং আপনারা দেখেছেন যে আরেকটা ছবি ভাইরাল হয়েছে যে একটা লোক খুবই অসুস্থ, মাইরের দাগ, তার গায়ে রক্ত মাখা, নাকে অক্সিজেন লাগানো, যে সামরিক হসপিটালে তিনি সিএমএ যে চিকিৎসাধীন আছেন, তিনি নাকি হারুন। অনেকে বলতেছেন তিনি নাকি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, কেউ বলতেছেন হারুন, খুবই অসুস্থ এবং শরীর রক্তের দাগ। তো এটা আমাকে একজন ডাক্তার নিশ্চিত করেছেন যে এটা হারুন। সেই ডাক্তার আসলে ঢাকা মেডিকেল হসপিটালে কর্মরত আছেন, বড় ডাক্তার। তিনি বলেছেন যে এটা আসলে ডিবি হারুনেরই ছবি, তবে ডিবি হারুনকে মারধর করা হয়েছে, তিনিও চিকিৎসাধীন আছেন এবং ডিবি হারুন সেনাবাহিনীর আশ্রয় আছেন বলে ধারণা করা হচ্ছে। এবং আরেকটা মজার কথা হচ্ছে যে এই 626 জনের মধ্যে কিন্তু 19 জন হচ্ছেন বেসামরিক সাবেক এবং বর্তমান প্রশাসনিক কর্মকর্তা, যারা সচিব পর্যায়ের বা অন্য লেভেলের বিভিন্ন পর্যায়ে, তারা কিন্তু সামরিক কর্মকর্তা না, এবং তারাও কিন্তু গণপিটুনির ভয়ে এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। তার ভিতরে একজন আছেন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি তোফাজ্জল হোসেন মিয়া, এবং সচিব নাকি আরো 4-5 জন আছেন, 4-5 জন বর্তমান সচিবও আশ্রয় নিয়েছেন। এর মধ্যে সাবেক সচিবও আছেন, যেমন শেখ হাসিনার একজন কাছের লোক, যিনি কিনা আওয়ামী লীগের গবেষণা সেলের একজন কাজ করেন, কবির বিন আনোয়ার, তাকে সবাই চিনেন, তিনিও আছেন। এবং বিভিন্ন মন্ত্রীদের কয়েকজন পিএস আছেন, এবং শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেন এমন কয়েকজন কর্মকর্তাও কিন্তু এই ক্যান্টনমেন্টে আছেন। এবং 8টা মজার ব্যাপার হচ্ছে যে 12 জন লোক আছেন যারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভোস্ট, তারপরে ভিন্ন পদে কর্মরত, এরকম 12 জন ক্যান্টনমেন্টে লুকিয়ে আছেন। আমরা অবাক হয়ে যাই যে তারা শিক্ষক, তারাও জানেন যে তাদেরকে পেলে উত্তম মাধ্যম দিবে ছাত্র সমাজ, এই কারণে তারাও ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন। তো এদের ভিতরে আছেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুনুর রশিদ, তারপরে আপনার আমার সবার প্রিয় জাফর ইকবাল, এইরকম অনেকেই আছেন ক্যান্টনমেন্টে লুকিয়ে।
আরেকটি কথা হচ্ছে যে এই 626 জনের মধ্যে মানে এই 626 জন যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে নিরাপত্তার জন্য, তাদের মধ্যে কিন্তু 51 জন তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু গেছেন। মানে তারা এতটাই ভীত যে তারা মনে করে যে তাদেরকে না পাইয়া যদি তাদের পরিবারকেও পায়, পরিবারকেও কিন্তু পাবলিক গণপিটুনি দিবে। এই কারণে তারা বহু পোলাপাইন সহ 51 জন বহু পোলাপাইন সহ তারা পরিবার পরিজন নিয়ে তারা ক্যান্টনমেন্টে রয়েছেন। মানে খুবই অবাক কাণ্ড যে একটা দেশের সরকার পতনের সঙ্গে সঙ্গে সরকার পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছে, সংসদ পালিয়েছে, এমপি পালিয়েছে, পুলিশ পালিয়েছে, বিচারক পালিয়েছে, পুলিশ পালিয়েছে, তারপরে সচিবরা পালিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পালিয়েছে, এবং পুলিশকে নিরাপত্তা দিতে হচ্ছে সেনাবাহিনীর। পৃথিবীর ইতিহাসে এরকম আপনি দ্বিতীয়টি দেখবেন না। কি গণ অভ্যুত্থান রে ভাই! এবং সবাই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, এবং যে রাজনীতিবিদদের উপর মানুষের এত ক্ষোভ থাকার কথা, সেই রাজনীতিবিদ কিন্তু মাত্র 24 জন আশ্রয় নিয়েছে। কাজে এতে বোঝা যায় যে শেখ হাসিনা শাসনামলে কিন্তু এই রাজনীতিবিদদের চাইতে সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কিন্তু আসলে এই পুলিশদের প্রতি। কারণ এই 626 জনের মধ্যে 515 জনই পুলিশ, এবং এই পুলিশ হাসিনাকে টিকিয়ে রেখেছে, এটা তো বলাই বাহুল্য, তাই না? এখন সেনাবাহিনীর প্রধান বলেছেন যে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তারা নিজ নিজ উদ্যোগে চলে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে আশ্রয় দিতে বললোই কে আর ছেড়ে দিতে বললোই কে? তারা অপরাধ করার আগে তার চিন্তা ভাবনা করে নাই যে গণপিটুনি খেতে হবে। এখন যেহেতু আশ্রয় দিয়েছেনই, আপনি পুলিশ ডেকে তাকে ধরিয়ে দিতেন, কিন্তু তা না করে নিজ উদ্যোগে বাসাতে দিলেন কেন? নাকি আসলে আপনি দেননি, আপনি আসলে হয়তো আপনার কাছেই আছে, অথবা আপনি গোপনে পুলিশের কাছে দিয়েছেন কিন্তু স্বীকার করতে চান না, আস্তে আস্তে গ্রেপ্তার দেখাবে পুলিশ। আমি জানি না দর্শক, সেটা বোঝার জন্য আমাদেরকে আরো কিছু ওয়েট করতে হবে। বাট এই 626 জন কিন্তু তারা প্রত্যেকেই অপরাধী। কারণ আপনি যদি অপরাধী না হন, আপনার মনে যদি সাহস থাকে যে আমি সৎ, তাহলে তো আপনি ক্যান্টনমেন্টে পালাতে দরকার নাই, তাই না? যেহেতু তারা ক্যান্টনমেন্টে লুকিয়েছিল, কাজে সবাই তারা দাগী অপরাধী। তাদেরকে এভাবে না ছেড়ে যদি তাদের সবাইকে যদি পুলিশের হাতে সুপর্দ করে দিত, এটাই ছিল বুদ্ধিমানের কাজ। যাই হোক, যা হয়েছে তা দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটামুটি গ্রেফতার করে ফেলা হয়েছিল অনেকে মনে করে। আমরা দেখেছিলাম রাত্রে একটা ভারীতে অভিযান চলছিল, তারপর নাকি পিছন দরজা দিয়ে তিনি পালিয়ে গিয়েছেন, তারপর আবারও তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। সেনা হেফাজতে আছে মানুষ, এগুলো কিন্তু সেনা সদস্য সেনাবাহিনীর প্রধান যে তিনি নিজেই বলেছেন। তো এখন কথা হচ্ছে এদেরকে রাখা কি করতে যুক্তিগত হচ্ছে কিনা। আমার তো মনে হয় এদেরকে ছেড়ে দেওয়া উচিত, এবং তাদের মানে আশ্রয় তারা নেক এবং পাবলিকের দুলাকে। কারণ তারা তো একটা রীতি অথবা সচেতন বলেছেন যে কেউ যদি আমাদের কাছে প্রাণ রক্ষার্থে সহযোগিতা চায়, আমরা সহযোগিতা করব, আপনার দেশের নাগরিকের করবে। কিন্তু যারা এই দেশকে বিক্রি করে দিয়েছে, তাদের লুটপাট করেছে, তাদের প্রাণ আপনি রক্ষা করার দায়িত্ব মনে হয় না নেওয়া ঠিক হবে। তাই এই জন্য মনে হবে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার দেখানো, আর না হয় তাকে ছেড়ে দেওয়া পাবলিকের কাছে। কারণ কিছু ব্যক্তি আছেন যারা এদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। ডিবি হারুন থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রী, এমপি এদেশের মানুষকে কষ্ট দিতে দিতে মানুষের মনে এদের জন্য কোনো মায়া নেই। এই জন্য সবাই চাচ্ছে এদেরকে ছেড়ে দেওয়ার জন্য।